হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল এখন আমি করে নিচ্ছি চা। তো এই গরমের মধ্যে আমাদের রোজ সকালে চা না খেলে কিন্তু দিনটাই শুরু হয় না। তো ঘুম থেকে উঠে আমরা সকলে প্রথমে চাটা আগে খেয়ে নিই, তারপর আমরা আমাদের কাজটা ঠিকঠাক মতন আরম্ভ করে থাকি। তোমরা সকলে কে কে সকালবেলায় চা খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। তো আমার মতন দেখবো কে কে তোমরা টি লাভার আছো। তো আমার এই চা খাওয়ার অভ্যেসটা না অনেক ছোটোবেলা থেকে আমি চা খেতে ভীষণ ভালোবাসি। সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ঘুম থেকে উঠে চা খেতাম, তার সঙ্গে থাকতো 5-6টা করে বিস্কিট। তো সেটা মিষ্টি টাইপের বিস্কিট থাকতো, তো সেইটা খেয়ে দিয়েই পড়তে যেতাম। তো এইগুলো ভীষণভাবে মন ছুঁয়ে যায়, তাই এখনও সেই অভ্যাসটা ছোট থেকে রয়ে গেছে। তারপরে চলে এলাম এই যে সংসারের কাজ করতে। তো কত কাজ বলো আমাদের মেয়েদের সংসারের কাজ। তো ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেক দিনের যে কাজটা প্রথমেই আমি স্টার্ট করে থাকি সেটা হলো আমার দোকানের কাজ। তো দোকানের কাজটা কমপ্লিট করে এসে এখন আমি চলে এসেছি 3তলায় সোজা ঠাকুর ঘরে। আর এখানে এসে আমি আমার রুমটা একটু ডিপ ক্লিন করে নেব। তো এই রুমটা বেশ কিছুদিন ছাড়া আমাকে ডিপ ক্লিনিং করতে হয়, কারণ এই রুমে কেউ থাকে না। যেহেতু এটা ঠাকুরের রুম, তো সেহেতু এখানে পুজো আচ্ছা ছাড়া সেরকম কিছু হয় না। হয়তো ইচ্ছা করলে মেয়েরা একটু পড়াশোনা করে, এই যা, এর থেকে বেশি আর কিছু হয় না। তো অনেক দিন থেকেই ভাবছিলাম এটা একটু ডিপ ক্লিন করি। তো আজকে বেশ সময় হলো, হাতে বেশ কিছুটা সময় আছে। তো চলো ভাবলাম আজকে এই রুমটা ডিপ ক্লিনিং করে নেওয়া যাক। প্রত্যেক দিনই ভেবে থাকি যে আজ সকালে এই ঘরটা পরিষ্কার করব। আবার সকাল হয়ে গেলে আর এনার্জি পাই না, আবার নেক্সট দিন সকালে ভাবি আজকে নিশ্চয়ই করব। তো এই যে গরমটা আমাদের যেভাবে দিয়েছে, আর কোনো কাজে বন্ধুরা ইন্টারেস্ট পায় না। তো দোকানে অনেকটা টাইম কেটে যায় সকাল থেকে, তারপরে যে কোনো কাজ করতে গেলে ভীষণ আলসি বোধ কাজ করে, একদম ইচ্ছে করে না যে কাজ করি। তো কাজ তো করতেই হবে, ভাবলাম হাতে বেশি নয় 30 মিনিটের মতন সময় নিলেই কিন্তু এই কাজটা খুবই ভালোভাবে হয়ে যাবে। তো তাই 30 মিনিট হাতে নিয়ে নেমে পড়লাম ডিপ ক্লিনিংয়ের কাজে। তো আজকে আমার ঘরটা খুব সুন্দর করে ঝাড়পোছ করে একদম ধুলোবালি যেখানে যা আছে পরিষ্কার করে দেব। ঘরে আসবাবপত্র সেরকম তো কিছুই নেই, আছে একটা খাটের সঙ্গে রয়েছে দুটো বালিশ, আর এই টেবিলে মেয়ের কটা পড়ার বই, আর রয়েছে আমার ঠাকুরের আসন। তো এই যা, তো এইটুকু পরিষ্কার করতে আশা করি 30 মিনিটের বেশি সময় লাগবে না। তো চলো বন্ধুরা, দেখো আমি কিভাবে আমার রুমটা পরিষ্কার করছি। চারিদিকে দেয়ালে যে কটা ঝুল টুল ছিল সব কিছু ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নেবার পর এবার আমি ফ্লোরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। তো ফ্লোরটা এত সুন্দর করে ঝাড় দেবো যেন একটুও ধুলোবালি কোথাও না থাকে। তো যেহেতু আমার মেঝেটা এখনও মাজা হয়নি বা টাইলস বসানো হয়নি, তো সেহেতু এখন আমাকে ঝাড় দিয়ে এমনি জল ন্যাকড়া করে করে মুছে নিতে হয়, যাতে সুন্দর লাগে দেখতে। তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওপাশের রুমটাও জল দিয়ে সুন্দর করে ধুইয়ে দিয়ে চলে এসেছি। এখন চলে এলাম ঠাকুরের বাসন মাজতে। তো ঠাকুরের বাসনটা এখন মেজে ধুয়ে নিয়ে একেবারে ঠাকুরের পুজো করতে বসবো। তো ঠাকুরের পুজোটা করা হয়ে গেলে তারপর সকলকে ব্রেকফাস্ট দিতে পারবো বা নিজেও খেতে পারবো। এইটা কিন্তু আমার প্রত্যেক দিনের একটা রুটিন যে ঠাকুর পুজো আগে করে নিয়ে তারপরেই সকলকে ব্রেকফাস্টটা দেওয়া।
তো চলো বন্ধুরা, এই যে ঠাকুরের থালা বাসনগুলো সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গেল। আর এইটা আমার পার্সোনালি ঠাকুরের বাসন ধোয়ার জন্যে কলটা তৈরি করা হয়েছে। তো চলো, বালতির জলটাও ছাদের মধ্যে ঢেলে দিলাম, গরমেতে বেশ সুন্দর করে শুকিয়ে যাবে। তো এবার আমি পুজোটা করে নিই। এই ঘরে, নতুন ঘরে আসার পর আমি নিজে হাতে লক্ষ্মীনারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম এই ঘরে। তো তার আগে আমার যে ঠাকুর ছিল সেটা হচ্ছে রাধাকৃষ্ণ আর মা লক্ষ্মীর একটা রূপোর মূর্তি। তো এই ঠাকুরই আমার কাছে ছিল। আর লক্ষ্মীনারায়ণটা ঠাকুরমশাই বলেছিল যেহেতু গৃহস্থ বাড়ি, একটা লক্ষ্মীনারায়ণ রাখলেই রাখা যায়। তো সেই জন্য আমি লক্ষ্মীনারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম। তাই প্রত্যেক দিন ঠাকুরকে সেবা দিয়ে তারপরে নিজে জল গ্রহণ করি। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঠাকুর ঘরের দরজাটা টেনে দিচ্ছি, কারণ আমাদের এখানে না প্রচুর হনুমান আসে। তো ছাদের মধ্যে যদি একবার হনুমান চলে আসে তো গোটা ঘরে হনুমান ঢুকে যাবে। তো যাই হোক, এখন চলে এলাম একদম দোতলায়। আর এসে দেখি বোতলগুলোতে একটাও জল নেই, সব বোতল ফাঁকা, গড়াগড়ি খাচ্ছে। তো এই যে দেখো, বোতলগুলোকে নিয়ে চলে এলাম জলের ফিল্টারের কাছে। তারপরে সুন্দর করে করে প্রত্যেকটা বোতল একদম ভর্তি করে নিচ্ছি। আর এই যে দেখো, আমার বোতল ভর্তি হয়ে গেছে বন্ধুরা। তো এই যে ওইটাকে নিয়ে আমি এখন ঘরের মধ্যে ঢুকে যাব। আর এই বোতলগুলো সব আমি টেবিলের ওপরে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। যার যখন জল তেষ্টা পাবে সে তখন জল খেয়ে নেবে। এই যা। আর এই পাশে দেখো, চাউমিন করেছি একটু চাউমিন ছিল প্যাকেটে অনেক দিন থেকে পড়ে। তো ভাবলাম এইটাই সকলের জন্য সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিই। তো এর মধ্যে কী দিয়েছি বলো তো? এর মধ্যে দিয়েছি আলু, একটু অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দুটো ডিম। তো দুটো নয়, 3টে ডিম দিয়েছি এর মধ্যে। তো এইটাই সকলের জন্য ব্রেকফাস্ট হয়ে গেল। রবিবার যেহেতু, তো রবিবারে একটু তো স্পেশাল রাখতেই হয় জলখাবার। তো সেই জন্যে চাউমিনটাই বানিয়ে দিলাম। বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, প্লাস আমারও খুব একটা যে খারাপ লাগে তা নয়, কিন্তু আমার বাবা একদমই এই চাউমিন খেতে পছন্দ করে না। তো ওনাকে আমি একটু বাদে একটু মুড়ি মাখিয়ে দেবো। বাবাকে দিয়েছিলাম চাউমিন, কিন্তু বাবা অতটা পছন্দ করেনি। তো বাবা ভীষণ চা পছন্দ করে, তো চায়ের সঙ্গে একটু চানাচুর দিয়ে মুড়ি তেল মাখিয়ে দিলে বাবা বলল ওটা আমার টিফিন হয়ে যাবে। তো বাবা একটু 1-2 গালি খায়, বেশি খেতে পারে না। তো বাবা যে অসুস্থ আর কি, তো ওষুধ খাবে, সেই জন্য বাবাকে একটু বাদে একটু মুড়ি মাখিয়ে দেবো। তো আমাদের 3 জনের জন্য এখানে চাউমিন কিন্তু রেডি। আরও একটু চাউমিন বেশি হয়ে গিয়েছিল, সেটা আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেবো, রাতের বেলা যে কেউ খেয়ে নেবে বা সন্ধেবেলায় টিফিনে যে কেউ খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, এখন চাউমিনটা আমরা খেয়ে নিই। খাওয়ার পর বাবাকে চা আর মুড়ি দিয়ে দেবো। তো এই যে চাউমিনটা কেমন দেখতে হয়েছে দেখো, বেশ সুন্দর লাগছে। সয়া সস দিয়ে করেছি, আর টমেটো সসটা খাওয়ার সময় দিয়ে দেবো। সকলের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন চলে এলাম দুপুরে রান্নাবান্নার জন্য আনাজপাতি কাটতে। তো এসে দেখি না আলুর ঝুড়িতে একটাও আলু নেই। আবার নিচ থেকে আলু আনালাম। তো তারপরে আলুগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে এখন চলে এলাম শাকটা বাছবো। তো সকালবেলায় আমার এক দাদাকে বাজার করতে দিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে এখন কেউ নেই। তোমাদের দাদা বর্তমানে ভোটের জন্য একটু কাজে ডিউটিতে বাইরে আছে, সেই জন্য এখন বাড়িতে বাজার করতে যাওয়ার মতো কেউ নেই। বিশেষ করে সকালের দিকে আমার তো একদমই যাওয়ার সময় হয় না। তো আমি যেতে পারি না, সংসার ছেড়ে দোকান ছেড়ে যাওয়া সম্ভব নয়। তারপর যা রোদ ওঠে, এসে আর কাজকর্মগুলো করার কোনো এনার্জি থাকে না। তাই আমি চেষ্টা করি সন্ধেবেলা যতটুকু বাজার করে নিয়ে আসার। তো দাদা সকালবেলায় বাজার যাচ্ছিল, আমার এক পিসতুতো দাদা। তো দাদাকেই বললাম যে তুমি একটু আমাকে সবজি বাজারটা করে এনে দাও। বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে দেবো। তো দাদাই শাক এনে দিয়েছে, আনতে বলেছিলাম 2 আঁটি শাক এনে দিয়েছে। তো শাকগুলো আমি এখন
খুব সুন্দর করে বেছে নিচ্ছি। আর তারপরে বাজার থেকে এনেছিল কিছু নিম পাতার আটি। তো নিম পাতাগুলো বেশ সুন্দরই ছিল, নরম নরম ছিল, সেটাও আমি বেছে রাখবো। তো তার আগে আমি শাকটা সুন্দর করে বেছে নিচ্ছি, পোকা টোকা আছে নাকি দেখে নিচ্ছি। দেখলাম যে শাকটা খুবই সুন্দর, কোনো পোকা নেই, কিচ্ছু নেই, ভীষণ সুন্দর শাক এবং নরম শাক। তো শাক ভাজা আমার বাচ্চারাও ভীষণ খেতে ভালোবাসে এবং আমার বাড়ির সবাই ভীষণ খেতে ভালোবাসে। তো শাক ভাজা হলে যেন অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো এই যে নিম পাতার আঁটিটা আমি এখন খুলে নিচ্ছি। তারপরে নিম পাতাটা খুব সুন্দর করে ডাঁটি থেকে পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে রাখবো। তারপরে আর মাংসর জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইগুলো সব কাটিং করব। তারপরে গিয়ে আমি রান্না চাপাবো। তো ঘড়িতে এখন প্রায় বেলা 12টা বাজতেই যায়। আমি 11:30টার সময় সবজি বানাতে বসেছি। তো দেখি কটা বাজে সবজি বানাতে, তারপরে আমি রান্নাটা চাপাবো। এখন আমি চলে এলাম, গ্যাসটাও জ্বেলে দিয়েছি আর শাকটা ভাজা বসাবো। সেই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে তার উপরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ভালো করে ফোড়নে ভেজে তার উপর কুচনো পেঁয়াজ বেশ খানিকটা দিয়ে আর এখন শাকটা আমি তুলে দিচ্ছি এর মধ্যে। তো তারপর নুন দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই ঢাকা চাপার ভাবেই শাকটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর এপাশে তারপরে আমি ভাতের হাঁড়িটাও চাপিয়ে দেবো। আর মাংসর জন্য কড়াতে, এই বড় কড়াতে এখন আলুটা ভেজে নিচ্ছি, কারণ বেলা প্রায় অনেকটাই 12:30টার মতন বাজতে যায়। সব কিছু একার হাতে গুছিয়ে রান্না করাটা নিজের পক্ষে অনেকটাই টাফ হয়ে যায়। তখন আমি আর টাইম ম্যানেজমেন্ট করতে পারি না ভালো করে। তাও চেষ্টা করি যে যেন সব কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে গুছিয়ে করার। তো চলো এখন শাক ভাজাটা হতে থাক আর এপাশে মাংসর আলুটাও ভাজছি। আর মশলা সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে। আর রান্নাটা এবার শুধু চাপিয়ে দেবো। মাংস করতে বেশিক্ষণ সময় লাগে না, যদিও মশলাটা কষানো হয়ে গেলেই মাংসটা তুলে চাপা দিয়ে এবার আমি ঘরদোরের কাজটা খুব ভালো করে গুছিয়ে করে নিতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে মাংসর জন্য আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা এখন তুলেও রাখছি। তো তোলা হয়ে গেলে কড়ার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে সব মশলা দিয়ে তারপরে চিকেনটাকে তুলে দেবো। তো পাশে আমি মাংসটাকে বসিয়ে দিয়ে এলাম, মানে কষাতে দিয়ে এলাম। তো তারপরে চলে এলাম টেবিলটাকে ভালো করে পরিষ্কার করতে। তো টেবিলটা দেখলাম একটু অগোছালো হয়ে গেছে, সবাই যেহেতু বসে এখানে জলখাবার খাওয়া হয়েছে, তো টেবিলটা একটুতেই অগোছালো হয়ে গিয়েছিল। তো সেটাকে সুন্দর করে গুছিয়ে আমি জলের বোতলগুলো এক সাইডে রেখে টেবিলটাকে ভালো করে সুন্দর করে মুছে নেবো। তো টেবিল অগোছালো হয়ে থাকলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না আর কাজ করার
এনার্জিটা একদমই চলে যায় মন থেকে। যে কোনো কাজ যেন ভালোভাবে পরিষ্কারভাবে চোখের সামনে দেখতে পাই, তবেই সেটা ভালো লাগে। তো একটু চাউমিন বেশি ছিল, সেইটা ওই চাপা দিয়ে রেখে দিয়েছি সাইডে দেখো। আর এই কৌটোটায় একটু বাটার আছে, বাটারটাকেও সরিয়ে রাখলাম। প্রত্যেক দিন সকালে মেয়েকে একটু করে দিতে হয় বাটার, তাই জন্য ফ্রিজে রাখতে যাই না, এখানেই রেখে দিই। দেখো টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে ধুলোবালি কোথাও না একটু আটকে থাকে। তো চলো বন্ধুরা, রান্না বান্না ওপাশে তো বসিয়েই দিয়ে চলে এলাম, আর সেরকম কিছু ভারী কাজ নেই। তো সকালবেলাকার কাজ এখানের মতোই শেষ, কারণ এখন আমি কি করছি বলো তো, এটা আমি বিছানাটা পরিষ্কার করছি। তো আমার বেডটা পরিষ্কার করে নিচ্ছি, বেডটা খুব সুন্দর করে ঝাড়পোছ করে নেবো। তো চাদরটা আমি সকালবেলায় পাল্টে দিয়ে চলে গিয়েছিলাম নিচে, যেহেতু সকালবেলা জামা কাপড় কাচা থাকে, তাই বেড কভারটা তুলে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো ওটা কেচে শুকনো করে মিলতে দেওয়াও হয়ে গেছে এবং শুকনো হয়েও গিয়েছে। তো তারপরেই দেখো এই যে বেড কভারটা এইসব গায়ে দেওয়া হয়, যতই রাত হোক, যতই মানে গরম হোক, গায়ে দেওয়ার জন্য একটা করে বেড কভার আমাকে রাখতেই হয়। তো দেখো বেড কভারটাও খুব সুন্দর করে ভাঁজ করে বিছানার সঙ্গে বালিশের সঙ্গে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি। তো চলো এপাশে বিছনা টিছনা সবই তো পরিষ্কার হয়ে গেল। এবার চাদরটাকেও খুব সুন্দর করে ঝাড়পোছ করে দিচ্ছি আরও একবার। তো এবার স্নান টান করতে যাওয়ার পালা, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। তো রান্নাটাও ওপাশে হয়ে গেছে। তো এই যে চিকেন আর ভাত মেয়েদের জন্য বেড়ে দিয়েছি, আমিও স্নান করে এসে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।